প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে। আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলবো প্রবাসের কথা অনুষ্ঠানে এই সপ্তাহের সংবাদপত্র বিশ্লেষণ এবং সংবাদপত্রের 7 দিনের বিস্তারিত আলোচনা, একই সঙ্গে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, রাজনীতির ভূত ভবিষ্যৎ তা নিয়ে বিশ্লেষণ করবার জন্য বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি সময় দিয়েছেন, একজন সাংবাদিক, একই সঙ্গে একজন সম্পাদক, যিনি দীর্ঘজীবন আসলে এই সাংবাদিকতার পেছনে ব্যয় করেছেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে সময় দিয়েছেন মোহাম্মদ সাইদ, আমাদের সঙ্গে রয়েছেন সম্পাদক, সাপ্তাহিক প্রবাস। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাইদ আপনাকে। ধন্যবাদ বাবু আপনাকে। আমি যেটা দিয়ে শুরুটা করতে চাই, আমরা সংবাদপত্র বিশ্লেষণে আসলে দর্শকদেরকে এই সপ্তাহের মূল পত্রিকার শিরোনামগুলো একটু জানিয়ে আসি, তারপরে আমরা আলোচনায় আসি। আমি যদি আপনার পত্রিকা ধরেই শুরু করি, প্রবাস, সাপ্তাহিক প্রবাসের যে শিরোনামটি করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিএনপি ও সেনাপ্রধান, জুন পর্যন্ত সময় চাচ্ছেন ইউনূস। কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, এটি সাপ্তাহিক প্রবাসের শিরোনাম। এটি নিয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছে একটু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানতে চাইব নিশ্চয়ই, কেননা আমরা দেখছি যে একদিকে বিএনপি সেনাপ্রধানকে একদিকে বলা হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূস আবার জুন পর্যন্ত সময় চাচ্ছেন, আর সবগুলো রাজনৈতিক দল চাপ দিচ্ছেন আসলে নির্বাচনের। আমরা যদি একটু সাপ্তাহিক সাদা কালো শিরোনামটা লক্ষ্য করি, সাপ্তাহিক সাদা কালো যে শিরোনাম করেছে, বিএনপিকে ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ, সব দল নয় একটি দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, যেটি আমরা বলছিলাম যে ডক্টর ইউনূস একটা ইঙ্গিত দিয়েছেন। বিএনপিকে ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ, এই শিরোনামটি নিয়ে আমরা কথা বলবো। আমরা সাপ্তাহিক বাঙালি শিরোনাম দেখতে চাই। সাপ্তাহিক বাঙালি যে শিরোনামটি করেছে, যুক্তরাষ্ট্রের ট্যারিফ আর ভারতের বাণিজ্য নীতির কারণে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত। আমরা জানি যে যখন আমরা এই আলোচনা করছি, বিজিএমএ নির্বাচন অনুষ্ঠিত হলো, পোশাক খাতের এই সার্বিক বিষয় নিয়েও কথা বলতে চাই আজকের সংবাদপত্র বিশ্লেষণে। আমরা সাপ্তাহিক আজকালের শিরোনাম যদি দেখি, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, ওয়াকার, তারেক ও ভারত এক পথে। কিছুটা আপনার পত্রিকার সাথে একই রকম ইঙ্গিত। ওয়াকার, তারেক ও ভারত এক পথে, তার মানে ডক্টর ইউনূস এক পথে। অন্যদিকে আমরা দেখছি যে সেনাপ্রধান এবং বিএনপিকে এক করে দেখা হচ্ছে। আমরা সাপ্তাহিক দেশের শিরোনাম যদি দেখি, ওয়াকার সহ ভারতপন্থী সামরিক কর্মকর্তারা কোণঠাসা। কেন এই কোণঠাসা, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো নিশ্চয়ই। আমরা এরপর দেখি সাপ্তাহিক ঠিকানা পত্রিকা, এখানকার অন্যতম একটি পত্রিকা। সাপ্তাহিক ঠিকানা যেটি বলছে যে ভোটের আগে যুদ্ধের দামামা, অরাজনৈতিক কু, সীমান্ত করিডোরে উত্তেজনা, সেনা সদর থেকে রাজনীতির সর্বত্র ঝড়। অর্থাৎ একটু অন্যভাবে শিরোনামটি করেছে। শুরুটা করতে চাই যেটি দর্শকদেরকে বলছিলাম, যে শুরুতে আপনার যে পত্রিকাটি, আমরা সাপ্তাহিক প্রবাসের শিরোনামটি ধরে আলোচনায় যেতে চাই। কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিএনপি, সেনাপ্রধান জুন পর্যন্ত সময় চাচ্ছে ইউনূস। আমরা যদি একটু প্রবাসের কথাই শুরুতে এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলেই কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি। আমরা দেখছি যে আজকেও আমরা দেখছি বিভিন্ন সংবাদপত্রে আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মী, সিনিয়র নেতারা সবসময় বলছেন যে দ্রুত নির্বাচন, এবং তারা 1 মাস সময় দিয়েছেন সংস্কার, রোডম্যাপ বেঁধে দিয়ে, যে এই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে আসলে সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে রাজনৈতিক পরিবেশ? ধন্যবাদ। ঘটনা চেঞ্জ হচ্ছে, কখনো আমরা হতাশ, আবার কখনো একটু আশার বাণী দেখি। বিশেষ করে শেখ হাসিনার সরকারের পতনের পরে যে একটা ফ্লো ছিল মানুষ চেঞ্জের পক্ষে, সেই চেঞ্জটা একটু সময় নিতে নিতে এখন এমন অবস্থা হয়েছে যে যারা নাকি এক পক্ষেই ছিল তাদের মধ্যে এখন ভালো ডিভিশনটা কিসের জন্য? কেউ চাচ্ছে একটু সময় সংস্কারটাকে আগে আনতে, কেউ চাচ্ছে কিছু কিছু পোটেনশিয়াল ব্যাপারগুলোতে, ইস্যুতে একটা কাজ করে দিয়ে যাক, পরবর্তীতে হয়তোবা আর সময় পাবে না, যে গভর্নমেন্ট ইলেক্ট হয়ে আসবেন তারা তাদের মতো করে ভাববেন। ডক্টর আলী রিয়াজ উনিও চেষ্টা করতেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে যে সময় ক্ষেপণটা অনেকের ধৈর্যচ্যুতির কারণ হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী প্রধানের কথা ফেলনা না, উনি যেভাবে কথাটা বলেছেন, আমি ওই আইনে যাচ্ছি না, ওই কথায় যাচ্ছি না, উনি এটা করতে পারেন কিনা, কিন্তু এটা ভুলে যাওয়া যাবে না উনি কিন্তু একজন স্টেক হোল্ডার। উনি বা আমাদের এই সেনাবাহিনী, তাদের এই ভূমিকাটা 5 আগস্ট একটা স্টেডি অবস্থানে আসতে উনি একটা স্পষ্ট করে বলেছিলেন, সেনাবাহিনী ক্ষমতা দায়িত্ব নিয়েছে, আমি দায়িত্ব নিলাম, এই কথাটা উনি বলেছিলেন। এটার যুক্তি অন্যরকম ভাবে খণ্ডন করা যায়, উনি এভাবে বলতে পারেন কিনা, কিন্তু ওই সময় দরকার ছিল। এরপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেও সেনাবাহিনী কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। পুলিশ প্রশাসন বলতে গেলে ছিলই না, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা করেছে, চেষ্টা করেছে। এখন যে অবস্থাটা আসছেন, এখন যা মনে হচ্ছে ইউনূস প্রশাসন
ডক্টর ইউনূস অনেক দিকেই ভালো, কিন্তু এখানটায় উনি অ্যাডভাইজারি ওনার বোর্ডে যারা আছেন তাদের কথাগুলো আমার একটু কনফিউশনে ফেলেই দিচ্ছে। জাপানে গিয়ে যে কথাটা উনি গত পরশুদিন বললেন, আমার মনে হয় এটা আগুনে ঘি দেওয়ার মতো। এই মুহূর্তে একটা দলই চাচ্ছে, ওনারা ভুলে যাওয়ার কথা না, বিএনপি কিন্তু একটা জোটও করে, 12 দলীয় না কত দলীয় জানো, ওদের জোটের কথাগুলো যদি ধরি, আমরা তো এখন শান্তিমতো কথা বলছি। আপনি ভাবেন গত 1.5 সপ্তাহ আগে কি ছিল? এনিথিং কুড বি হ্যাপেন। এটা নাহিদের ইসলামের থেকে শুনলাম ইউনূস সাহেবই পদত্যাগ করতেছেন, বিএনপি চাচ্ছে না আমরা পদত্যাগ করবেন না, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দেন। আমি জানি না যে এখানে টাইম ফ্রেমটা বেঁধে দিলে ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান যে অন্তর্বর্তী সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু এদেরকে একটা সিদ্ধান্ত তো আসা উচিত। ঠিক আছে, এরা চাচ্ছে, এরা চাচ্ছে না। আর এখন বড় দল বলতে গেলে বিএনপিকে অ্যাভয়েড করার রাস্তা নেই। ইলেকশন যদি আপনি দেন, জুনেই দেন আর ডিসেম্বরের মধ্যেই হোক, এদেরকে ফেলার সুযোগ নাই। এখন নেগোসিয়েশনের উপরে তো আর বার্গেনিং যেটাকে বলি, আলোচনা করতে পারে, কিন্তু একটা জায়গায় স্থির থাকতে হবে যে দেশটা আমাদের। এখানে যদি কোনো কারণে, আমি সেনাবাহিনী প্রধানের এর আগেও 5 মাস আগে একটা কথা বলেছিলেন যে আমি আপনাদের অনুরোধ করছি ঐক্যবদ্ধ থাকুন, তা নাহলে কিন্তু একটা হুমকির মতো প্রচ্ছন্ন একটা কথা বলেছিলেন যে আপনাদের মধ্যে ডিভিশনটা ভালো হবে না। আমার মনে হয় সকল পক্ষ মিলে, এবং যে এই আপনাদের এই টক শোটা যখন এয়ারে যাবে তখন আমার কথাগুলো হয়তো পিছনে পড়ে যাবে, কারণ 2 তারিখে যেহেতু ডক্টর ইউনূসের সাথে বসবেন, বিএনপি যদি বসে, আমার মনে হয় ওখানে সামথিং আমাদের জন্য ভালো কিছু আসতে পারে। নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কোনো একটা, আমার মনে হয় একটা রোডম্যাপের ডেট যদি টেন্টেটিভ, সেটা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, 16 বছরের মধ্যে যে ছেলেটার বয়স এখন 30, সে আমার কাছে আমার রিলেটিভই বলতেছে 3টা টার্মে আমি ভোটার ছিলাম, দিতে পারিনি, যেতে হয়নি। এভাবে যেভাবে দেখি এখন এই 30 ইয়ার্সের ছেলের জন্য, বা এরা যদি এখন ভোটাধিকারই না দিতে পারে, ফেয়ারলি না দিতে পারে, আবারও যদি ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা বলতে গেলে তো ম্যাস ট্রু, আমরা সবাই ভালো হয়ে যাব এমনটা আশা করাও আমার মনে হয়। আমরা যদিও দেশের অনেক দূরে, কিন্তু প্রতিটি ক্ষণেই আমরা সব আপডেট পাচ্ছি। আমার মনে হয় যেমন আমি অন্য একটা আলোচনায় বলেছিলাম, মাশরাফি, সাকিব, এদের জন্য ইলেকশনটা বড় না। এরা বাংলাদেশে একটা এমন একটা জায়গায় ছিল, এমন একটা পয়েন্ট অফ ভিউতে ওরা সবার মাথার তাজের মতোই ছিল। ইলেকশনটা হওয়ার পরে আজকে ওরা নানাভাবেই ওরা ইলেকশন করলো, ওরা জেনেই করেছে যে এটার কোনো ভোট হবে না, মানুষ যাবে না, ওরা আইডিয়া করার। কিন্তু আজকে কি হলো, ইমেজটা থাকে না। ডক্টর ইউনূস বিভিন্নভাবে আমাদেরকে সম্মানিত করেছেন, উনি নিজে সম্মানিত হয়েছেন সেটা বলবো, যেমন আমাদেরকে কিন্তু সম্মানিত করেছেন, কিন্তু ওনার উপর যে আস্থাটা, আমার মনে হয় এখানে ওনার অ্যাডভাইজারি বোর্ড বা উপদেষ্টা যারা আছেন তাদেরও একটু আরো বেশি সতর্ক, আরো বেশি কথাবার্তায়, কাজে। আমি অলরেডি দুর্নীতির যে নিউজগুলো পাচ্ছি, এপিএস, আমি যদি আমার এপিএস কে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমি কি চেলাম এবং কাদের মাধ্যমে হচ্ছে? আমি মনে করি সেনাবাহিনী, বিএনপি, জামাত, অন্যরা তো পিছনে থাকে সবসময় ইলেকশনে। ভোট যেহেতু নাই, বড় দল কিন্তু ভোটার বিহীন দল, ওইরকম দলগুলোর কথা বাদ দিলেও আমার মনে হয় একটা সমাধান সম্ভবত আমরা কামিং উইকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরাও আশা করব। কিন্তু একটু যদি রাজনৈতিক পরিবেশের কথা বলি, যেটি আপনি বলছিলেন যে আমরা তো রাতারাতি আসলে বদলে যায় না পরিবেশ, যে সংস্কারের কথা বলছেন, কিন্তু বাস্তবতা বা মাঠের বাস্তবতা আসলে কি বার্তা দিচ্ছে? মানুষকে কি আস্থাশীল করতে পারছে? তারা কি মানুষকে নৈকট্যে নিতে পারছে? আমরা কিন্তু 9 মাসে স্বাধীন হয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেটা 36 দিনের ঘটনা প্রবাহ। এই 36 দিনে আমরা 9 মাসে 71-এ স্বাধীন হয়েছিলাম, 9 মান্থস। আমাদের সাথে পরাশক্তি ইন্ডিয়া ছিল, ঠিক আছে, কিন্তু এই ছাত্ররা যেটা চাকরি চেতে গেল, তারপরে যখন দেশটাই পেয়ে গেল, তাদের ভাষায় স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে, সে সময় এদের কাছ থেকে তো আমরা আশাবাদী হওয়ার কথা। 91 দেখেছি মন্ত্রী পরিষদ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো, তখন তো বাংলাদেশে ছিলাম, ভাবিও নি, আমরা কেউ এক্সপেক্টই করিনি যে আওয়ামী লীগের বাইরেও
বিএনপি ক্ষমতায় আসতে পারে। এই যে ওই সময় যে চেঞ্জটা মানুষ চেয়েছিল যে না বিএনপি ইলেকশনে যায়নি, এর সাথে সাথে ওকে একবার ট্রাই করি, মানুষের সিদ্ধান্ত মানুষ নিয়েছে। কিন্তু ঘটনাটা কি, আমরা গত 16 বছর যাবৎ দেখতে পাচ্ছি উপর থেকে চাপিয়ে দেওয়া সবকিছুই হয়েছে। এখন যেটা আমি মনে করি, রাজনীতি করার আগে একরকম, আপনি কিন্তু বিরোধী দলে একরকম রাজনীতি করবেন, যখন পাওয়ারে যেতে চাবেন বা পাওয়ারের কাছাকাছি থাকবেন তখনকার রাজনীতি কিন্তু ভিন্ন। তখন অনেক কথা বলা যায় না, ওদের দায়িত্বশীল আচরণ। দেশবাসী তো আপনাদেরকে দায়িত্বই দিয়েছে যে আপনারা পরিবর্তনের আকাঙ্ক্ষা, স্বপ্ন দেখছেন মানুষ। তবে আশাবাদী আমি, মানুষ এর মধ্যে থেকে ভালোটাকেই খুঁজে নেবে। আমরা অশিক্ষিত অনেক বাংলাদেশে, শিক্ষার হার অনেক কম, কিন্তু আপনি যে কোনো একটা চায়ের দোকানে কথা বলে দেখুন, প্রত্যেকেই জ্ঞানী, রাজনীতি সচেতন, ভোটটা দেওয়ার ব্যাপারে ঠিকই সঠিক সিদ্ধান্ত নেবে। ওই আগের মতো কলা গাছ দাঁড় করিয়ে দেবেন, এবার অন্তত এটা হবে না বলে আমি আশাবাদী। নিশ্চয়ই আমরাও সেই পরিবর্তনই চাই। এরপরেও কোথাও কোথাও আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেখি মানুষ যখন কথা বলছেন, বা চায়ের দোকানের কথা যখন বললেন, আমি নিজেও তো বাংলাদেশ থেকে এসেছি, বেশি দিন হয়নি, দেখছি যে মানুষের কোথাও কোথাও এক ধরনের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, যে এতগুলো প্রাণ চলে গেল, এত বড় একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা দেখেছিলেন, তারপরে ঠিক যেরকম বাংলাদেশ তারা চেয়েছিলেন, সেই কোথাও কি মনে হয় যে এই আন্দোলন তো আসলে সবাই সফলই করতে চেয়েছিলেন, মানুষ তো একটা পরিবর্তন চেয়েছিলেন, কোথাও কোথাও ছন্দপতন হচ্ছে, কখনো কখনো নানা রকম ঘটনা ঘটছে, ধর্মীয় উগ্রতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, মব জাস্টিসের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এরকম নানা ঘটনা আবার মানুষকে এক ধরনের আশাহত করছে, স্বপ্ন ভঙ্গের মতো বিষয়গুলো তারা লিখছেন, কথা বলছেন, সেই জায়গাটা এক ধরনের দুঃখজনক বার্তাই দিবে কিনা আবারও, যদি আমরা বাতাসের ব্যাপারে জানি, কখনো খালি থাকে না কোনো স্পেস, ফিল ব্ল্যাঙ্ক হয়ে যায়। যাদের কাছ থেকে টেন্ডারবাজি, যাদের কাছ থেকে চাঁদাবাজিগুলি চলে গেল, যে গভর্নমেন্ট, যে রেজিমটা চলে গেল, তারপরে কিন্তু ফাঁকা থাকেনি, কেউ না কেউ এখানে ভর করেছেন। এই যে ভর করার মেন্টালিটি, এটাকে আমাদের দমন করা সম্ভব হয়নি, যে কারণে আপনি হঠাৎ করে রেডিক্যাল চেঞ্জ তো আসবে না, কিন্তু কিছুটা দরকার ছিল। প্রশাসন থেকে একটু স্ট্রিক্ট ভাব ছিল, ইদানিং দেখছি সেনাবাহিনী একটু অ্যাক্টিভ হচ্ছে, কয়েকজনকে, সুব্রত বাবার কয়েকজনকে দেখলাম ধরেছে। এই যে কিছু কিছু কাজ তখন করা যেত। ডক্টর ইউনূস সাহেব 84 ইয়ার্স ওল্ড অলমোস্ট, তার যে সুযোগটা এসেছে, নবীন প্রবীণ ছাড়া বাংলাদেশ চলবে না, শুধু নবীন দিয়ে হবে না, অভিজ্ঞতার দাম আছে, কিন্তু অভিজ্ঞতার সঠিক পরামর্শ দিতে হবে। আমি এই ব্যাপারে মনে করি যে 9টা মাস এখনই সমালোচনা করা বা তাদেরকে কাঠ গড়ে দাঁড়ানো এখনই না, তবে ইতিহাস কাউকে ছাড়ে না। আপনার সংবাদপত্র শুধু না, আমরা দেখলাম যে সবগুলো সংবাদপত্র প্রায় এই সেনা প্রধানও ডিসেম্বরে নির্বাচন চান, আবার অরাজনৈতিক কু একটা শব্দ ব্যবহার করছে সেনা পত্রিকা। আসলে এদের আমি প্রথমে বলেছি, স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু সেনাবাহিনী পড়ে। আপনি উইদাউট সেনাবাহিনী 5 আগস্ট আপনি ভাবতে পারেন না। কার কাছে গিয়েছিলেন বিএনপি, জামাত, এনসিপি আর ডক্টর আসিফ নজরুল, কার কাছে গিয়েছিলেন? সেনাবাহিনীর কাছেই। সেনাবাহিনী প্রধানের ডাকে গিয়েছিলেন যে আসুন বসি কি করি, 5 থেকে 8 কে ছিল দেশের? তখন তো সবাই মনে করতো যে সেনাবাহিনী প্রধান যে যেভাবে বলুক, সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত। কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নিচ্ছেন না, উনি যদি নিতেন, ওনার সুযোগ ছিল আমার যেটা মনে হয়। তবে ওনার কিছু ধৈর্যচ্যুতির কারণ, ওই করিডোর নিয়ে যখন কথা বলা শুরু হলো, তখনই আসলে এই বিতর্কগুলো চলে আসছে। এটার আগ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী কিছু বলেনি। ভারতের কথা যদি বলেন, ওরা চাচ্ছে যে একটা নির্বাচন আসুক, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, আপনি দেখেন অর্থনীতি কত আশাবাদী হলাম আমরা, অনেক বিনিয়োগ আসছে, দেশটা ভেসে যাবে অর্থে, চাকরির বাজার। কিন্তু 9 মান্থসে আমি বড় কোনো নিউজ দেখি না। সবাই একটা স্টেডি গভর্নমেন্ট চায়। আর আমি দেশের অভিভাবক কাকে দিয়েছি, উনি যদি কোনো কারণে কথা বলেন, আসেন আপনারা কি চান, আমি মনে করি যে এখনো যে স্থিতি অবস্থাটা আছে, বিএনপিও আগামী 1 মাস ওয়াচ লিস্টে রাখতেছে। আমি মনে করি সাধারণ মানুষও চায় যে উনি তো এখনো বলেন না ইলেকশন কবে দেব না, উনি বলছেন একটা জায়গায় ডিসেম্বর থেকে জুন, একটা স্পেসিফিক, সেটা এপ্রিলে হোক, মেতে হোক, মার্চে হোক, ইভেন ডিসেম্বরে যদি হয়। ইলেকশন কমিশনের কথাটাও ফেললে না, উনি বলে দিয়েছেন আমি প্রস্তুত, সরকার যখন বলবে। আর এখন থেকে 7 মাস ডিসেম্বর আসতে, সো একেবারে কম সময়ও না। যদি আপনার এইম থাকে যে সংস্কারগুলো, এই যে আজকে যখন রোববারে বাংলাদেশে নতুন করে
মানে মামলার দিকে যাচ্ছে, গভর্নমেন্ট আস্তে আস্তে অ্যাকশনে যাচ্ছে, যেটা বলছি ট্রাইব্যুনালের কথা। সো ওরা যখন করবে, এটা তো একটা দীর্ঘসূত্রী প্রক্রিয়া, এখানে আনসার্টেনিটি আছে। এখানে আইন কখন কি বলবো আমি জানি না বিচার প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু আমি মনে করি বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টিকে তো এখন অনেকে দেখেনি না বা দেখবে না, বাট আরো সমসাময়িক সিপিবি যারা আছেন, আর সাধারণ মানুষের কথা যদি আমি বলি, যে ক্ষোভটা মানুষের মধ্যে এসেছে, যে অভিজ্ঞতাটা ওনাদের হতো, ব্যাংকিং সেক্টরে ওরা এক্সপার্ট, ইন্স্যুরেন্সের ব্যাপারে এক্সপার্ট, দেশ পরিচালনা কিন্তু এতটা সোজা না। ছোট ছোট করে আর দু একটি বিষয় জানতে চাইবো, আমাদের হাতে অল্প কিছু সময় আছে। যদি একটু তুলনা করতে বলা হয়, আপনি যেহেতু সংবাদপত্রের মানুষ, দীর্ঘ সময় ব্যয় করেছেন, আপনি এখানে প্রবাসে থেকেও সাংবাদিকতা করেছেন, এনটিভির করেসপন্ডেন্ট ছিলেন, আরো অনেক গণমাধ্যমে আপনি কাজ করেছেন, সাংবাদিকতা করতে গিয়ে একটা পত্রিকা চালাচ্ছেন, কোথাও কি মনে হয় যে সংবাদ, আমরা তো গত ফ্যাসিস্ট রেজিমের থেকে এখন যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি কথা বলার স্বাধীনতায় অথবা লেখার স্বাধীনতায়, সেই পরিবর্তনটা এখন কেমন উপভোগ করেন একজন সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে? মানে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, সেলফ সেন্সরশিপ আমরা নিজেরাই অনেকটা করি, এখনো সেটি এখনো আমরা করি। কেন করি? একটু তো সময় দিতে হবে। এটাতে একটা পিটিশন মাঝখানে একটা দুইটা ট্রানজিশন টাইম, যেটা এই সময়টাকে আমি যদি আগের মতো করে কথা বলি, আমাকে কেউ গলা চেপে ধরছে না বা আমাকে কেউ হুমকি দিচ্ছে না, যেটা আগেও আমি ওরকম টের পাইনি, অনেকে হয়তো পেয়েছেন। কিন্তু আমি যেটা বলবো নিজের দায়িত্ববোধ থেকে, যে ঠিক আছে একটু দেখি কেমন আগায়। সংস্কারের বিষয়ে যদি ছোট্ট করে একটু বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে সবসময়, সংস্কারগুলো কেমন দেখছেন আসলে, যদি একটু মূল্যায়ন করতে বলা হয় ছোট করে? সংস্কারগুলি কি আমাদের ইলেকশনে কয় টার্ম থাকতে পারবে প্রাইম মিনিস্টার, এটা একটা, আমরা কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে যাব না সংসদীয় গণতন্ত্র থাকবে? সেখানেও তো একটা রেটিং দিয়েছে, দেখেছি বিএনপির অবস্থান এবং সেখানে দলগুলোর অবস্থান উঠে এসেছে। এখানে আমাকে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যাপারগুলো আছে। ভোটাধিকারটা কত বছরে হবে, 18 হবে না 16 হবে, ক্ষমতা কয়বার কয় টার্ম থাকতে পারবেন, অনেক কিছু ব্যাপারগুলো কিন্তু আমার মনে হয় না যে খুব দূরে আছে এক একটা দল, কিন্তু কম্পাইল করে যে একটা সাজানো হবে। আর আজকে যে সংস্কার বলেন, এই যে আমরা যেখানে বসে আছি, এইটাকেও সংস্কার করলে আরো অনেক সুন্দর করা যাবে, দেশটাকেও ঠিক এরকম। আজকে যে সংস্কারটা হলো এটাই শেষ না, সংবিধানে যেমন অ্যামেন্ডমেন্ট আসে, সংস্কারটাও এরকম চলমান প্রক্রিয়া। আপনাকে ধন্যবাদ জানাই, আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দিয়েছেন। যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলতে চান? আমি বলবো, আমি একজন আশাবাদী মানুষ, আমি ওনাকে একটু সময় দিতে চাই, ডক্টর ইউনূস গভর্নমেন্টকে একটু সময় দিতে চাই, এবং যারা ভবিষ্যতে ক্ষমতা নেওয়ার জন্য অস্থির তাদেরকেও তৈরি হতে বলবো। ভুলে যাবেন না 5 আগস্ট অন্য একটা ডেটেও ফিরতে পারে। অনেক ধন্যবাদ জানাই মোহাম্মদ সাঈদ আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। দর্শক, আমাদের সঙ্গে সাপ্তাহিক প্রবাসী সম্পাদক মোহাম্মদ সাঈদ কথা বলছিলেন সমসাময়িক রাজনীতির পাশাপাশি সপ্তাহে সংবাদপত্র বিশ্লেষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।